দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সুজন মাহমুদ। দেশের সরকারি হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে ভয়াবহ এক দালাল সিন্ডিকেট, যা আগেও ছিল। প্রেক্ষাপট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সরকারি হাসপাতাল ঘিরে গড়ে ওঠা দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। খোদ ডাক্তারদেরও জড়াতে দেখা যাচ্ছে এই চক্রে। বেশি টাকার লোভে অসহায় রোগীদের ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। সেখানেও অপারেশন করছে সেই সরকারি হাসপাতালের ডাক্তাররাই। তাহলে কেন সরকারি হাসপাতালে নয়? আমি আমার বাচ্চারা কোলে নিতে পারি না, আমি আমার বাচ্চারা জ্বরে ধরতে পারি না। ইয়াহিয়া নামের এই ব্যক্তি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, যাকে বলে পঙ্গু হাসপাতাল, এখানে এসেছিলেন ভাঙ্গা হাতের চিকিৎসা করাতে। তার ভাষ্য মতে পঙ্গুর এক ডাক্তার নাকি তাকে ভয় ভীতি দেখিয়ে নিয়ে যান শ্যামলীর টেক কেয়ার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের এক বেসরকারি হাসপাতালে। সেখানে অপারেশনের পর কি হয়েছিল ইয়াহিয়ার সাথে? ভয়ভীতি দেখে আমি ওইখানে সরকারি হসপিটালে যদি 20 দিন লাগে, আমি 20 দিন পরেই অপারেশন করতাম। তারা তো আমার 20 দিন ট্রিটমেন্টে রাখতো। আপনি আমার কেন ভয়ভীতি দেখে আনেন? সমস্ত পঙ্গুর রোগী এবং সব ডাক্তাররা এইভাবে ওইখানে রোগী নিয়ে আসে। একজনও জেনারেল রোগী নেই, একজনও নেই, সমস্ত পঙ্গুর রোগী। এবং প্রতিদিন ওনার করে কি জানেন, পঙ্গু থেকে ওনারা রোগী নিয়ে আসে, আনিয়া একজন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে। জানতে চাওয়া হলো কিভাবে এই ডাক্তারের সাথে পরিচয়, আর চিকিৎসা করার পর কিভাবে বা বুঝলেন তার অপারেশন ভুল হয়েছে। এই ডাক্তার মঈনের সাথে আমাদেরই এক পরিচিত বন্ধু, তার মাধ্যমে কথা হয়েছে। 5 তারিখে আমি ইবনে সিনা অনেক সব জায়গায় যোগাযোগ করছি, কত ডাক্তার পাইতেছি না। 5 তারিখে ইবনে সিনা ডাক্তার পাইছি, ইবনে সিনাই ডাক্তার দেখাইছি সাথে সাথে। 5 তারিখে ডাক্তার আছে স্যার, উনি দেখে বললো যে রিপোর্টও আসছে যে আমার এই একটা অংশ জোড়া নেয় না, আগের অবস্থায় রয়ে গেছে। উনি ওষুধ দিছে। তারপরে আমি আরেকজন ডাক্তার দেখেছি, এর 1 সপ্তাহ পরে MK সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেম জিনিস আমার কাছে ইয়াগুলো আছে। উনিও সেম কথা বলছে। ইভেন উনি একথাও বলছে, আমার ভিতরে যে একটা স্ক্রু দিছে, ওই স্ক্রুটা অকেজো, কোনো কাজের না। ওটা 1 মাস পরেই উনি লিখে দিছে যে 1 মাস পরে এসে সব ফেলে দিবেন, লিখেও দিছে উনি। এবার ভুক্তভোগী ইয়াহিয়ার দেয়া তথ্যের সত্যতা জানতে ক্রাইম অ্যান্ড করাপশন টিম সেই ডাক্তারের সন্ধানে শ্যামলীর সেই টেক কেয়ার হাসপাতালে। সেখানে গিয়ে দেখা পাওয়া গেল না ডাক্তার এম ইসলাম মঈনকে। ইয়াহিয়ার ভুল অপারেশন করা হয়েছে কিনা জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি হাসপাতালের ম্যানেজার পরিচয় দেয়া এই ব্যক্তিটি। অনেকে দেখুন হাসতে হাসতে আয়, কিন্তু তার আগেও বিগত একটা ঝামেলা ছিল, তখন কিন্তু পুরোটা আমি আর আমাদের এক ইনস্টেশন ম্যাডাম ফেজ হয়েছিলাম। ওটাও কিন্তু এই ডাক্তারের ভুল ছিল। রুগী হসপিটালে মারা যাইতেই পারে, কিন্তু ডাক্তার পালাবার তো কোনো প্রশ্ন ওঠে না। ম্যানেজারের দেয়া তথ্যের ভিত্তিতে এবার ক্রাইম অ্যান্ড করাপশন টিম সেই ডাক্তারের সন্ধানে পঙ্গু হাসপাতালে। আমাদের কাছে তথ্য ছিল জরুরি বিভাগ ও বহির্বিভাগ এর যে কোনো এক জায়গায় পাওয়া যেতে পারে তাকে। জরুরি বিভাগে তার সন্ধান পাওয়া গেল না। এবার যেতে হবে বহির্বিভাগে, সেখানেও সন্ধান মিলল না ডাক্তার মঈনের। মঙ্গলবার বসে এবার ভরসা মোবাইলে। একাধিকবার কল করেও পাওয়া গেল না সেই ডাক্তারকে। পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠানো হলো তাকে। এবার তিনি নিজেই কল দিলেন আমাদের। প্রথমে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন বলেন? এই যে আছি দাদা ভাই, আমি আসছিলাম একটু পঙ্গু হাসপাতালে আপনার সাথে একটু দেখা করার জন্য। কোন বিষয়ে? এটা হচ্ছে একজন রোগী ইয়াহিয়া। হ্যাঁ উনি অভিযোগ করতেছেন যে তার ভুল চিকিৎসা করা হয়েছে। এখন একজন মানুষ অভিযোগ দিতেই পারেন, একজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দিলেন আর আমরা এটা যাচাই না করেই প্রচার করলাম, বিষয়টা এটা তো ভালো। এই জন্য আপনার সাথে যদি একটু কথা বলতে ভালো হতো ভাইয়া। অবশ্যই। আপনি কোথায় আছেন? আমি জরুরি বিভাগের সামনে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। দীর্ঘ আলাপের পর এক পর্যায়ে আশ্বস্ত হলেন তিনি। জানতে চাওয়া হয়েছিল অপারেশনের আগেও পরের ঘটনা সম্পর্কে। কথার এক পর্যায়ে তিনি রাজি হলেন, কিন্তু জনসম্মুখে কথা বলবেন না তিনি। আমাদের নিয়ে গেলেন এক গোপন রুমে। সেখানেই জানতে চাওয়া হলো রোগী ইয়াহিয়ার অভিযোগ ভুল অপারেশন করা হয়েছে কিনা। এমন অভিযোগ অসত্য জানিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন ডাক্তার
মুইন। যদি সে প্রমাণ করতে পারে আমি ভুল চিকিৎসা করছি, অবশ্যই আমি তার লায়াবিলিটি নিব এবং সঠিক চিকিৎসা করে দিব। আর যদি সে প্রমাণ না করতে পারে তাহলে তার বিচার আমি চাই এবং আমি বড় লেভেলে তার হাত দিব যে আমাকে কেন এই অপদস্থ করলো এবং কেন এই থ্রেট দিল। ডাক্তার, অ্যাম্বুলেন্স চালক, ওয়ার্ড বয়, আনসার কর্মী, ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, এমনকি আউটসোর্সিংয়ে থাকা কর্মীসহ কয়েকটি স্তরের কর্মকর্তারা মিলে গড়ে তোলা সিন্ডিকেটে দিশেহারা রোগীর স্বজনরা। এদের থামানোর কোনো ব্যবস্থাই নিতে দেখা যায় না কোনো হাসপাতাল কর্তৃপক্ষকেই। ভুক্তভোগীদের অভিযোগ, সবাই মিলেই এই চক্রটি পরিচালনা করে থাকেন, বিনিময়ে পেয়ে থাকেন কমিশনের নামে কারি কারি টাকা। ঢাকা মেডিকেল হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, শিশু হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সহ প্রায় সব হাসপাতালেই দালালদের দৌরাত্মে অসহায় গ্রাম থেকে আসা সহজ সরল রোগীর স্বজনরা। থেকে এই আইসির ভিতরে নেবে 500 টাকা তার তলির খরচ, আবার আইসির থেকে আপনার সিটে নেবে সেখানেও 500 টাকা দিতে হইব। 500 টাকা কীভাবে নেয় একটা মানুষের, এটা জুলুম। ক্রাইম অ্যান্ড করাপশন টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব হাসপাতাল ঘিরে গড়ে ওঠা দালাল সিন্ডিকেটের দৌরাত্মের ভয়ঙ্কর সব তথ্য। আপনারা রোগীদের কাছে দেখলাম যে রোগীদের নিয়ে এসে 10 টাকা 20 টাকা নিচ্ছেন, এটা থেকে আপনাদের খারাপ লাগে। কি করব, এখন পেট তো চলতে হবো, বাচ্চা সংসার তো চালাইতে হবো, বাচ্চাদের তো চালাইতে হবো। আমাদের যদি ইনকাম করার লোক থাকতো তাহলে আমরা এখানে আসতাম না। হ্যাঁ, এটা খুবই আমাদের কাছে লজ্জা লাগে মানুষের কাছে 20 টাকা 50 টাকা চাইতে। তারপরে আমরা কিভাবে চলবো ভাই? আমরা তো মানে ঢাকা শহরে একটা মানুষ ভাই নর্মালি যদি চলতে যায় তো 12 থেকে 15,000 টাকা খরচ হয়, আর সেই বেতনটাই আমরা এই হসপিটাল থেকে পাই, সেই বেতনটাই তো আমরা এতদিন যাবৎ পাচ্ছি না। ক্রাইম অ্যান্ড করাপশন টিম এবার এমন একজন অ্যাম্বুলেন্স চালকের সন্ধান পেয়েছেন যিনি দীর্ঘ 15 বছর ধরে এই পেশায় রয়েছেন। বলছেন বেশ কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। তার মুখেই শুনে আসা যাক। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও দেখে আসতে হবে। এসব ভিডিওর কিছুটা মিল পাওয়া যাবে সেই চালকের দেয়া তথ্যে। অসম্ভব ব্যাপার, পেশেন্ট মারা গেছে, তারপর আপনারা ফোন করে আপনারা এখন আইসিইউতে নিয়ে এসে আপনারা কেনই করবেন? আপনি ভিডিওটা অফ করেন বর্তমানে। না, ভিডিও অফ করবেন না ভাই প্লিজ। অন্য কোম্পানির একটা স্টিকার আমি আপনাকে এই সেম অ্যাটলাসটা দিতে বলছি, যেটার দাম আপনি 34,500 রাখছেন, কিন্তু আপনি অ্যাটলাসটা দেন নাই, দিছেন অন্য একটা ওষুধ যেটা অ্যাটলাসটার নামটা কেটে আপনি এখানে দিয়ে দিছেন। লাস্ট যখন অ্যাম্বুলেন্সে মারা যায়, ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন আসি আমরা, যখন লাশ মারা যায়, মৃত্যু লাশও আমরা ওই হসপিটালে নিয়ে যাই। আপনি দেখবেন যে এই বগলের এখানে বিভিন্ন ধরনের 2-3টা ইঞ্জেকশন দিলে ওই লাশ আপ অ্যান্ড ডাউন করে, যে মৃত্যু রোগী নেওয়ার পরেও হসপিটালে গেলে জীবিত হয়ে যায়। এই রোগীগুলো কি আইসিইউতে রেখে লাখ লাখ টাকা? হ্যাঁ, এই রোগীগুলারে আপনি আইসিইউতে মিনিমাম 3 দিন 4 দিন তারা জীবিত রাখতে পারে। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স চালকরা সরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া রোগীদের মনে কিভাবে আতঙ্ক তৈরি করে মাঝপথ থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান সেটিও জেনে আসি। ঢাকার বাইরে থেকে যখন একটা রোগী ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে আসতাম, তখন আমরা এই রোগীরে আমরা বুঝাই দিতাম যে না, আপনি এখন যাইতে পারবেন না, আপনার রোগী এত দূর পর্যন্ত যাবে না, একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে পারেন। তো প্রাইভেট হাসপাতাল কোথায় আছে? এই যে আমার পরিচিত আছে একটা, যেরকম আমাদের সাথে হসপিটালের মালিকের সাথে পরিচয় থাকে আগে থেকে, তখন আমরা ওই হসপিটালে আমাদের কন্ট্যাক্ট করা, চুক্তি করা, যেটাতে কমিশন পাই, ওরকম একটা হসপিটালে আমরা নিয়ে যাই। ওইখানে 1 লাখ টাকা বিল আইলো, ওইখানে আমাদের 20% 30% একটা কমিশন থাকে। নোয়াখালী থেকে স্ত্রীকে নিয়ে এসেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের পরিবেশ ও সেবা নিয়ে তোলেন নানা প্রশ্ন এবং নানা অভিযোগ। এখানে পরিবেশটা অত্যন্ত খারাপ, যে আমরা একটু খাওয়া দাওয়া করবো সেখানে পোকা পাকড়া এই অবস্থা, তারপর ময়লা কাঁচরা, এই ধরনের পরিবেশে মানে দিন যাপন করতেছে। কথার এক ফাঁকে আমাদের একটি তথ্য দিলেন তিনি। হাসপাতালে ক্যানোলা না পেয়ে একটি ফার্মেসিতে ক্যানোলা কিনে কি ঘটেছিল তার সাথে, চলুন সেটিও জেনে আসি তার মুখ থেকেই। গতকালকে আমি একটা এরিয়া নিয়েছি, যে এটার কি বলে সিরিজ, এখানে নাই, আমি দোকান থেকে কিনছি, সেটা দেখি যে সরকারি হাসপাতালের সিল। এখন সেখানে ডাক্তার বললেন যে ভাই এটা তো সরকারি, কারণ না সরকারের এত কথা কই না, আপনি নিয়ে আসেন লয়ে যান গা। দোকান থেকে কিনছি, সরকারি ওষুধ কিনছি দোকান থেকে, কিন্তু এখানে ওয়ার্ডে যাচ্ছি, ওয়ার্ডেতে দিচ্ছে না, কর নাই। তার দেয়া তথ্য মতে ক্রাইম অ্যান্ড করাপশন টিম এবার ছদ্মবেশে সেই ফার্মেসিতে, উদ্দেশ্য সেই ব্যক্তিকে দিয়ে আমরাও ক্যানোলা কিনতে চাই। কোনো কারণে আমাদের সন্দেহ করে বসে সেই দোকানি, সরকারি সেই ক্যানোলা না দিয়ে অন্যটা ধরিয়ে দিলেন আমাদের।
সরকারি হাসপাতালের রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে উঠেছে একটি চক্র, যারা সেবার নামে প্রতিনিয়তই প্রতারণা ও অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। তাদের কাছে টাকা ছাড়া কোনো সেবা চাওয়াটাই যেন মহা অন্যায়। ভাই দিল খুশি হইয়া আমরা মানে এখন বেতন বন্ধ ভাইয়া, ওই যে আগে 15,000 টাকা পাইতাম, আর মানে আমাদের হিসাব এলোমেলো না, আমাদের আবার থেকে আর বেতন পাই না। চাইছি ভাই, জিজ্ঞেস করেন, চাই না এমনিতে আমার দেখেন চাইতে। দাঁড়ান, কিসের টাকা নিলেন? কি কাজ করছেন? এই ভাই দাঁড়ান, কিসের টাকা দিলেন? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরাও সরকারি হাসপাতাল ঘিরে গড়ে তুলেছে অপারেশনের বিভিন্ন মেডিসিনের নামে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। কখন কোন রোগীর কি অপারেশন হবে সবই জানেন তারা। অপারেশনের সময় থাকছেন ওটির ভিতরেই। ওটিতে ঢোকানোর আগে একজন ওষুধ কোম্পানির লোক হাইটা দেখলাম যে উনি কি মেশিন বিক্রি করতেছে, ওটা নাকি বাংলাদেশে আর কারোর কাছে নাই, ওনার কাছেই আছে। ডাক্তার এসে বললো যে আপনার কি হয় রোগী? আমি বললাম যে আমার আন্টি হয়। একটু পরে এসে বলতেছে যে ওনার কাটা লাগছে, ভিতরে ওনার পিত্তস্থলী ফেটে গেছে। এমন সময় একটু পরেই দেখি ওষুধ কোম্পানির ওই লোকটা ওটির ড্রেস পরা হাসপাতালের ভিতরে। উনি এসে আমাকে বলতেছে যে এই মেশিনটা লাগবে, এই এমনি। বললাম যে ধরেন আমরা তো যারা গরিব মানুষ তারাই তো আসে সরকারি হাসপাতালে, এখন যদি আমি এটা দিতে না পারি, আপনার এই টাকাটা দিতে না পারি, তাহলে কি হবে? উনি আমাকে ডাইরেক্ট বললো যে অপারেশন বন্ধ হয়ে যাবে, অপারেশন হবে না। কিন্তু একটা ওষুধ কোম্পানির লোক তো বলতে পারে না ডাক্তারের বাইরে এটা লাগবে বা কি। তো অপারেশনের আগের দিন ওষুধ কোম্পানির এক কোম্পানির লোক এসে আমাকে বললে যে হ্যাঁ ইনি আপনার কে হয়? আমি বললাম আমার মা হয়। তো বললো ওনার তো কালকে অপারেশন। আমি বলছি হ্যাঁ কালকে অপারেশন ওনার। বলে এখানে তো মানে বাইরে থেকে অনেক মেশিন টেশিন লাগবে। তো বললো যে আপনি 20-30 হাজার টাকার মতো আপনার মেশিন হয়তো লাগতে পারে। উনি হঠাৎ দেশে বলতেছে যে আপনার তো 3টা মেশিন লাগছে এরকম, তো 20,000 টাকার মতো লাগছে। যা দেখলেন তাতে মনেই হতে পারে সরকারি হাসপাতালগুলোতে টাকা ছাড়া সেবা পাওয়াটা যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো অবস্থা। সেবার নামে টাকা নেয়ার যে চিত্র দেখলেন সেগুলো সরকারি হাসপাতালেরই চিত্র। ক্রাইম অ্যান্ড করাপশন টিম ছদ্মবেশে অবস্থান নেন এসব হাসপাতালের জরুরি বিভাগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে। তাতেই বেরিয়ে আসে এই অনিয়মের চিত্র। শুধু তাই নয়, ট্রলিম্যানরা টাকা না পেলে রুমে তালা মেরে রাখেন ট্রলি, এমন অভিযোগও করছেন রোগীর স্বজনরা। এবার সেই অভিযোগের সত্যতা ধরা পড়ল আমাদের ক্যামেরায়ও। এমন চিত্রও দেখা গেল যে টাকার বিনিময়ে শুধু রোগী নয়, সেই ট্রলি মিলছে বস্তা বহনেও। এই ট্রলিটার নিকেও গেলেও আপনার তাদের টাকা দেওয়া লাগে, টাকা ছাড়া তারা দেয় না। তারা এই ইগুলা আপনার দেখা যায় রুমের ভিতরে আটকা রাখে কয় যে কিছু টাকা দেওয়া লাগবে। ধানমন্ডি, আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর এলাকা জুড়ে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল চলে এই সরকারি হাসপাতালের রোগীদেরই। যাদের চিকিৎসা করেন ওইসব সরকারি হাসপাতালের ডাক্তাররাই হাতিয়ে নেন লাখ লাখ টাকা। দালালদের এসব চক্রের বিরুদ্ধে এবার অভিযানের পালা। অভিযানে গ্রেফতারের পর আইনের ফাঁক ফোকর দিয়ে জামিনে বেরিয়ে এসে ফের একই কাজে লিপ্ত হচ্ছে চক্রটি। কমিশনের মাধ্যমে রোগী ভাগানোই যাদের প্রধান কাজ। অভিযানের পরে এই চক্র সম্পর্কে কি বলছেন র্যাব কর্মকর্তারা, আমরা এবার নজর দিতে চাই সেদিকেই। সম্প্রতি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য দিয়ে ভাগিয়ে নিত দালাল চক্র, নিয়ে ভর্তি করাতো বেসরকারি হাসপাতালে। কিছু চিকিৎসক ও দালালদের যোগ সাজসে পঙ্গু হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়ার অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সেনাবাহিনী। অভিযানে ধরা পড়ে দালাল চক্রের সদস্যরা। বিভিন্ন সরকারি হাসপাতাল যেমন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তারপর হৃদরোগ হাসপাতাল, শিশু হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল, এই 4টি হাসপাতালে আমরা আভিযানিক দল নিয়ে এখানে অভিযান পরিচালনা করি। সর্বমোট আমরা 42 জন দালাল এবং দালাল সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে এখান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 6 মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র ধরতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী। সেখানে ধরা পড়ে বিশাল একটি দালাল চক্র, যারা ঢামেক হাসপাতালে আসা রোগীর স্বজনদের নানা কৌশলে জিম্মি করে রাখতেন। স্যার যাচাই বাছাই করেন স্যার, কয় টাকা নেই যাচাই বাছাই করেন স্যার। আমরা টাকা নিই না স্যার, আমরা দালাল না স্যার, টাকা নেব স্যার। আমরা সরকারি স্টাফ, সরকার যা বেতন দেয় আমরা তাই নিয়ে চলি স্যার। অবশ্যই আছে দালাল থাকবে না, দালাল যারা দালাল তারা ঠিকই চলে গেছে স্যার, যারা ভালো তাদের স্যার ধরছে।
কিছু দালাল আছে এর মধ্যে আছে। হাসপাতাল ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের দৌরাত্ম্য সম্পর্কে জানতে চাইলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ পঙ্গু হাসপাতালের পরিচালক বলেন ভিন্ন কথা। বিভিন্ন রকম অভিযান চালিয়েছি, এখানে বিশেষ বাহিনী সহ সবাইকে আমরা বলেছি, তাদের সহায়তা চেয়েছি, তাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। হয়তো বিচার প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, যারা ধরা পড়ে পরবর্তীতে দেখা যায় যে হয়তো ছাড়া পাওয়া যায়। একজন বা দুই আপনি দালাল একদিকে সোপর্দ করছেন, তো নতুন করে সৃষ্টি হতে পারে। তাই আমরা সচেষ্ট আছি এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্রতে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি, আপনি জেনে থাকবেন কয়েক দফায় এখানে কিন্তু রেড হয়েছে। তা আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করতেছি যে উপর্যুপরি এই আক্রমণ এবং অভিযানের চলতে থাকলে একসময় এই সমস্ত দুষ্টরক্ত পিছু হতে বাধ্য হবে। এমন সব বিস্তর অভিযোগের তথ্য জানতে চাওয়া হলো এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছেও। আমরা আউটডোরে সবসময় প্রতিনিয়ত দালাল উচ্ছেদ অভিযান চালাই এবং আমি অল্প কয়েকদিন আগে সেনাবাহিনীর সহায়তা নিয়েছি, মোবাইল কোর্টের সহায়তা নিয়েছি র্যাবের মাধ্যমে। আমরা নিজেরা সারাক্ষণ কাজ করি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা একটার আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকতে দিই না। হসপিটালের যেরকম পরিবেশ থাকা উচিত আমরা সেটা বিধান করবার চেষ্টা করছি। হয়তো আমরা 100% পারছি না, অনৈতিক সুবিধা নিয়ে চিকিৎসা নেওয়া বা এগুলো বন্ধ করতে হবে, কোনো দালালি চলবে না এখানে। বছরের পর বছর এসব চক্রের বিরুদ্ধে সংবাদ শিরোনাম করছে বিভিন্ন গণমাধ্যম, আবার একই সাথে অভিযানও হচ্ছে নিয়মিতই। তারপরও বন্ধ হচ্ছে না সংঘবদ্ধ এসব চক্রের দৌরাত্ম্য। এখন প্রশ্ন হচ্ছে এদের খুঁটির জোর কোথায়? দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।